আসসালামু আলাইকুম। আশা করছি সকলে আমরা ভালো আছি। আজকে আমরা গুণগত রসায়নের আরেকটি পর্ব নিয়ে এসেছি। সেটা হচ্ছে আজকের পর্বে আমরা দেখব অরবিটাল সম্পর্কে। তো প্রথমে আমরা আমরা গত ক্লাসগুলোতে জেনে এসেছিলাম যে এখানে অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর এবং অরবিট হচ্ছে শক্তি স্তর। এস অরবিটালের জন্য এল ইকুয়াল টু যখন 0 হয় তখন সেটা হয় এস অরবিটাল, এবং এল ইকুয়াল টু 1 হলে সেটা হয় পি অরবিটাল। এল ইকুয়াল টু যখন 2 যখন সেটা ডি অরবিটাল, এবং যেটা 3 হয় তখন সেটা এফ অরবিটাল। এবং এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির ফুটবলের মতো, এবং পি অরবিটাল হচ্ছে ডাম্বেল আকৃতি, এবং ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। এবং এফ অরবিটাল হচ্ছে অত্যন্ত জটিল, এর আকৃতিটা হচ্ছে অত্যন্ত জটিল। এবং এস অরবিটাল দেখতে একদম গোলাকার, অর্থাৎ এটা যদি একটা অক্ষ হয়, এটা এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ, এবং এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এস অরবিটালটা হবে এরকম গোলাকৃতি। এস অরবিটালটা হবে এরকম গোলাকৃতি। এবং পি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল। এবং আমরা জানি যে পি এর আবার 3টা ভাগ আছে। পি এর 3টা ভাগ, একটা হচ্ছে পি এক্স, পি ওয়াই এবং পি জেড। পি এক্স যেটা প্রথমে এখানে দেখবে এক্স ওয়াই, এটা জেড, এটা ওয়াই, এবং এটা এক্স অক্ষ। তো পি এক্স হচ্ছে, এটা থাকবে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ এরকম। আকৃতি হবে এরকম ডাম্বেল আকৃতি। এবং তো এর দ্বারা আমরা বুঝতে, তাহলে পি ওয়াই হবে এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা জেড, এটা এক্স, তাহলে পি ওয়াই হবে এইরকম, সেটা হবে ওয়াই অক্ষ বরাবর। পি এবং পি জেড হবে জেড অক্ষ বরাবর, অর্থাৎ এটা হচ্ছে ডাম্বেল আকৃতি। এগুলো হচ্ছে পি এর অরবিটালের বিন্যাস। এরপর হচ্ছে আমরা জানি যে পি এর জন্য হচ্ছে এল এর মান কত। আমরা জানি পি এর জন্য এল এর মান হচ্ছে 1। তার মানে এখানে সবগুলার পি এর এল এর মান হচ্ছে 1। এল ইকুয়াল টু 1, এবং এগুলার ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, মানে এম এর মান ফিক্সড।
এই পি এক্স এর জন্য এম এর মান হচ্ছে 0 এবং পি পি ওয়াই এর জন্য এর মান হচ্ছে +1 এবং পি জেড এর জন্য এম এর মান হচ্ছে -1। তো এখন কথা হলো এই 0 +1 -1 এগুলো কোথা থেকে আসছে? এগুলো হচ্ছে যে আমরা গত ক্লাসে জেনে এসেছিলাম যে এল এর মান যদি 1 হয় তাহলে এম এর মান হবে শূন্য সহ +-l অর্থাৎ -1 0 +1 এই তিনটা হচ্ছে এম এর মান এবং এই l = 1 মানে হচ্ছে এটা পি অরবিটাল। তাই এটা হচ্ছে পি জেড এর মান, এটা হচ্ছে পি এক্স এর মান এবং এটা হচ্ছে পি ওয়াই এর মান। তো আশা করি বুঝতে পারছি। এরপর আমরা দেখব ডি অরবিটাল। ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বল আকৃতি। প্রথমে হচ্ছে আমরা দেখে নেব ডি এর কি কি অরবিটাল আছে। ডি এর ভাগের মধ্যে হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার -ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই চারটা হচ্ছে ডি এর ভাগ। তো এখন প্রথমে আমরা দেখব ডি এক্স ওয়াই। যেহেতু এটা এক্স ওয়াই এর মধ্যে আছে তার মানে এটা এক্স ও ওয়াই অক্ষের বরাবর থাকবে, অর্থাৎ এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ এবং এটা জেড। এটা এবার আমরা একটু উল্টা করে ধরি, এটা যদি জেড অক্ষ ধরি, এটা যদি ওয়াই অক্ষ ধরি তাহলে এটা থাকবে এক্স ও ওয়াই অক্ষের মাঝখানে, এরকম ভাবে একটা থাকবে, যদি লাল কলম দিয়ে দেখাই যে এরকম ভাবে একটা থাকবে এবং আরেকটা থাকবে এইরকম। এটা হচ্ছে ডি এক্স ওয়াই। তারপর হচ্ছে ডি জেড এক্স। এটা যদি ওয়াই জেড হয় তাহলে এটা থাকবে ওয়াই ও জেড অক্ষের মাঝ বরাবর দিয়ে একটা অরবিটাল থাকবে। এটা হচ্ছে এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তখন এর চিত্রটা হবে যে এরকম। এই দিক দিয়ে একটা আসবে, এটা হচ্ছে একটা ডাম্বেল, যেহেতু এটার একটা ডাম্বেল তার মানে আরেকটা ডাম্বেল হবে, সেটা হচ্ছে এই দিক দিয়ে। তারপর হচ্ছে ডি জেড এক্স, এটা এক্স, এটা ওয়াই এবং এটা জেড। ডি জেড এক্স হবে জেড ও এক্স অক্ষ বরাবর। তার মানে এটা হবে
এই এক্স ও জেড অক্ষ বরাবর, তার মানে এটা হবে প্রথমে একটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে এবং আরেকটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে। এটা আসলে খাতার মধ্যে 3 ডাইমেনশন আঁকা পসিবল না, তাই আর কি এরকম হিজিবিজি লাগতেছে। এরপর হচ্ছে 3d x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এক্স ওয়াই এটা জেড। তো এটা হচ্ছে যাবে এক্স অক্ষ দিয়ে এবং ওয়াই অক্ষ দিয়ে, অর্থাৎ প্রথমে একটা ডাম্বেল এদিক দিয়ে যাবে এবং আরেকটা ডাম্বেল যাবে এই দিক দিয়ে। এটা হচ্ছে dxy। এরপর হচ্ছে সর্বশেষ হচ্ছে d জেড স্কোয়ার, অর্থাৎ এটি জেড অক্ষ বরাবর যাবে, মানে এর আকৃতি হবে এরকম। এটা হচ্ছে জেড অক্ষের বরাবর দিয়ে যাবে এবং এখানে আমরা কি জানি ডি এর এটা জেড অক্ষ বরাবর দিয়ে যাবে, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, জেড যেহেতু ডি জেড স্কোয়ার, তার মানে এটা জেড অক্ষ বরাবর দিয়ে যাবে। আমরা জানি যে ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, এল এর মান 2, এল ইকুয়াল টু 2 এবং এল ইকুয়াল টু, এবং আমরা জানি যে ডি এর জন্য এল ইকুয়াল টু 2 হলে এর কয়েকটা মান থাকে, যেমন এল ইকুয়াল টু 2 হলে এম এর মান কত হয়? এম এর মান হয় -2 থেকে 0 সহ +2 পর্যন্ত, -1 0 +1 +2। এই সবগুলাই হচ্ছে, এই সবগুলারই আলাদা আলাদা বিভিন্ন মান থাকে। যেমন এই এক্স ওয়াই, এটা হচ্ছে ডি এক্স ওয়াই এর মান এম এর, এবং এটা হচ্ছে ডি ওয়াই জেড এর, 0 হচ্ছে ডি জেড স্কোয়ারের, +1 হচ্ছে ডি জেড এক্স, এবং +2 হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে যদি আমরা লিখি যে এক্স ওয়াই এর মধ্যে এম ইকুয়াল টু হচ্ছে -2, এখানে এম ইকুয়াল টু হচ্ছে -1, এখানে জেড এক্স এর সময় এম ইকুয়াল টু হচ্ছে +1, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সময় এম ইকুয়াল টু হচ্ছে +2, এবং ডি জেড স্কোয়ারের সময় হচ্ছে এম ইকুয়াল টু 0। তো আশা করছি আমরা সকলে বুঝতে পারছি এগুলো। এরপর আমরা দেখব যে কোন অরবিটাল সম্ভব এবং কোন অরবিটাল সম্ভব নয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, তারপর হচ্ছে
5s 5p 5d 5f 6s 6p 6d 6f এগুলা হচ্ছে সম্ভব। এখন কথা হচ্ছে এগুলা কেন সম্ভব। তো এর জন্য আমরা আবার সেই কোয়ান্টাম সংখ্যার কনসেপ্টে ফিরে আসতে হবে। তো ধরি আমরা যে 1s এখানে n এর মান হচ্ছে 1। তো 1 এর জন্য l এর মান কত? 1 এর জন্য n এর মান হচ্ছে n মাইনাস অর্থাৎ 1 মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ এই n এর মান যখন 1 তখন l এর মান হচ্ছে 0, আর 0 মানে হচ্ছে s অরবিটাল। যেহেতু এখানে 0 মানে s অরবিটাল এবং এর বাইরে আর কোনো অরবিটাল নাই, তাহলে সেই জন্য এই 1 এর সাথে শুধুমাত্র s অরবিটালই যুক্ত থাকতে পারে। যদি আমরা এখন 2s দেখি, 2s আর 2p, এটা কি? এখানে আমরা n এর মান হচ্ছে 2, তো n এর মান 2 থাকলে কি l ইকুয়াল টু কত? n মাইনাস 1, অর্থাৎ 2 মাইনাস 1 ইকুয়াল টু 1। সরি, এখানে ভুল হয়েছে, এখানে l ইকুয়াল টু হচ্ছে 1 এবং l ইকুয়াল টু 1 যখন হয় তখন আমরা কি জানি? এর অরবিটাল হচ্ছে p। এবং এরপর যদি আমরা কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মধ্যে যাই m এর মান, তো এখানে দেখতে পাচ্ছি যে mও 0, অর্থাৎ এখানে একটা মান রয়েছে, একটি মান। তো যেহেতু এখানে একটি মান, তার মানে এখানে শুধুমাত্র একটি সম্ভব। এরপর হচ্ছে এখানে যদি l থেকে আমরা m পর্যন্ত যাই, সেটা তাহলে কি থাকবে? যে আমরা জানি যে -1 থেকে তো m এর সময় কিন্তু আমরা দেখতে পারবো যে এই 1 এর জন্য কি হবে? -1 থেকে 0 +1 পর্যন্ত। তো আমাদের এই সম্ভব অসম্ভবের মূল কাহিনী হচ্ছে এই l এর উপর নির্ভর করতেছে। l এর মান এই 1 যখন হয় তখন আমরা জানি যে এই 1 এর জন্য p অরবিটাল থাকতে পারে, এবং এই p অরবিটালের মধ্যে কিন্তু এখানে দুইটা হবে, 0 এবং 1। 0 হচ্ছে s এবং 1 হচ্ছে p, অর্থাৎ এখানে দুইটা অরবিটাল রয়েছে, একটা হচ্ছে s অরবিটাল, একটা হচ্ছে p অরবিটাল। সুতরাং এই দুইটা ছাড়া তো অন্য কোনো গুলো হওয়ার সুযোগ নাই। তার মানে যদি কখনো প্রশ্ন আসে যে নিচের কোনটি অসম্ভব, এবং কোশ্চেনে দিয়ে দিল যে যদি বলে নিচের কোনটি সম্ভব, বলো নিচের কোনটি সম্ভব, কোশ্চেনের ক নাম্বার থাকলো 2D, কতে থাকলো 2F, গতে থাকলো 2P। তো এখানে আনসার কোনটা? আনসার হবে 2P, কারণ এগুলা হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এখানে l এর মান মাত্র দুইটা। তার মানে এই একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1, এবং আমরা জানি 0 জন্য হচ্ছে 0 হলে হচ্ছে s অরবিটাল এবং 1 হলে হচ্ছে p অরবিটাল। এবং যদি আমরা n = 3 ধরি, n = 3, তাহলে আমরা কি লিখব? তাহলে n = আমরা জানি 0 1 2, এটা হচ্ছে l এর মান, এবং এই 0 হচ্ছে s কে রিপ্রেজেন্ট করে, 1p এবং 2 কে d কে রিপ্রেজেন্ট করে। তার মানে এই সবগুলোর সাথে একটা অরবিটাল যুক্ত। তার মানে এখানে আমরা কি দিতে পারব? 3s 3p 3d, অর্থাৎ এই 3s 3p 3d এর বাইরে কোনো কিছু হতে পারে না। যদি 3f দেই তাহলে এটা কিন্তু সম্ভব না। ঠিক তেমনি n = যদি 4 হয়, তাহলে l এর মান 0 1 2 3, তখন কি? তখন এটা s, এটা p, এটা d এবং এটা
তখন হবে 4d 4p 4d এবং 4f। তো আশা করি আমরা বুঝতে পারছি যে যখনই বলবে যে নিচের কোনটি অসম্ভব তখনই আমরা নজর দিব এই এল এর মানের উপর, এল এর মানের উপর। যেমন এই যে এই কোয়েশ্চেনটা যে নিচের কোনটি সম্ভব, তার মানে এখানে আমরা দেখব যে নিচের কোনটার এই পি অরবিটাল আছে। পি অরবিটালের জন্য এই পি অরবিটালে কি দুইটা পি অরবিটালের সাথে কি 2 থাকতে পারে কিনা, সরি মানে এই 2 এর সাথে এই 2 পি এর সাথে বসতে পারে কিনা, এই 2 ডি এর সাথে বসতে পারে কিনা। তো এটার জন্য আমরা দেখব তখন আমরা কি করব, এই n ইকুয়াল টু আমরা জানি, তখন আমরা কি দেখব যে প্রথমে আমরা দেখব n যেহেতু এখানে 2 অর্থাৎ 2, তাহলে এর এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটার মান s হবে এবং এটার মান হবে p। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে n এর মান যদি 2 হয় তাহলে এখানে পি অরবিটাল এখানে আসা সম্ভব, কিন্তু এখানে কিন্তু পি অরবিটাল আসা সম্ভব না, তাই এগুলা হবে না। তো এখানে একটা আমরা টেকনিক মনে রাখতে হবে, সেটা হচ্ছে SPDF, এবং এটাকে আমরা 1 2 3 4 এভাবে মনে রাখতে পারবো। মানে এর সর্বোচ্চ, এগুলো হচ্ছে সর্বোচ্চ মান। এই পি এর এই যে এই 2 সর্বোচ্চ মান, মানে 2 এর সর্বোচ্চ হচ্ছে পি পর্যন্ত থাকতে পারবে। 2 সর্বোচ্চ, এই যে পি পর্যন্ত, সর্বোচ্চ পি পর্যন্ত 2 থাকতে পারবে, এবং এই 3 সর্বোচ্চ ডি পর্যন্ত থাকতে পারবে। ডি এর নিচে যে কোনো এই ডি এর আগে যে কোনো কিন্তু এই পি বসতে পারে। যেমন যদি ডি অরবিটাল বসে তাহলে সেখানে 3 থাকতে হবে। যেমন এই ডি অরবিটাল যদি আসে এখানে, তার মানে এখানে 3 থাকবে, আর যদি পি থাকে তাহলে 2 থাকবে, এবং এর নিচেও কিন্তু হতে পারে। যেমন এই এস কিন্তু সকল অরবিটালেই থাকবে, 1এও থাকবে, 2এও থাকবে, 3তেও থাকবে, 4এও থাকবে, 5এও থাকবে, 6এও থাকবে। কিন্তু যখন 2তে এসে পড়বে তখন কিন্তু আর এই আরেকটা যোগ হবে, সেটা হচ্ছে 2p। এবং আমরা দেখব যে পি এর নিচে যেগুলো আছে সবগুলোতেই পি রয়েছে, এবং যখন 3তে এসে পড়বো তখন আরেকটা যোগ হবে, তখন যোগ হবে ডি, এবং ডি দেখবো আমরা সবগুলো অরবিটালে যোগ হয়েছে। তার মানে এগুলো হচ্ছে হাইয়েস্ট একটা মাপ সবগুলা অরবিটালে, যে 1s 2p 3d এবং 4f। এগুলা হচ্ছে এর বাইরে যত কিছু থাকবে সেগুলো হচ্ছে অসম্ভব। অসম্ভব কোনগুলা, যেমন 1p 2d 3f, এগুলো হচ্ছে অসম্ভব। এছাড়াও থাকতে পারে 1f 1d, তারপরে 2f, এগুলো হচ্ছে অসম্ভব। তো যখনই এরকম সম্ভব অসম্ভব বলে দেবে, আমরা এন এর মানের দিকে চিন্তা করব, যে এখানে যেহেতু এন এর মান 2 আছে, তার মানে এল এর মান 0 1 হলে কি হবে, এস আর পি থাকবে, তার মানে এই এস আর পির বাইরে কিছু হতে পারবে না। এবং এটা যদি আমরা চিন্তা করি যে এখানে যেহেতু এখানে যেহেতু 3 আছে, তার মানে এল এর মান হবে 0 1 2, এই 3টা থাকবে। তার মানে এখানে দেখতে পাচ্ছি এস পি ডি, তার মানে সর্বোচ্চ এখানে ডি পর্যন্ত থাকতে পারে, এফ আসবে না, তার মানে এটা হবে না। তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি। এখন আমরা কিছু কোয়েশ্চেন দেখব, যে আসলে এগুলো যা পড়লাম সেগুলো কীরকম কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে যে এফ অরবিটালে সর্বোচ্চ কতটি ইলেকট্রন ধারণ করতে পারে। তো আমরা জানি যে এস অরবিটালে 2টা, পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালে 14টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে এখানে এফ অরবিটালে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে হচ্ছে 14টা। তো এটা আমরা সূত্রের মাধ্যমেও বার করতে পারব। কিভাবে?
সেটা হচ্ছে 2 × 12 + 1 এই সূত্র দিয়ে। এখানে যদি আমরা এখানে এই এফ এর জন্য এল এর মান কত, এফ এর জন্য এল এর মান হচ্ছে 3, তার মানে এখানে বসে দিলাম 2 × 3 যোগ, তার মানে এটা হচ্ছে 14। তো আশা করি যে বুঝতে পারছি। এরপর এই যে এই কোশ্চেনটা যে নিচে কোন অরবিটাল সম্ভব নয়, এবং এটা কিন্তু খুব রিসেন্টলি একটা কোশ্চেন যে জিএসটিতে এসে আসছে, নিচের কোনটি সম্ভব নয়। তো এখানে আমরা প্রথমে এটা যদি দেখি এফ অরবিটালের সাথে কি আছে, এফ অরবিটালের সাথে এখানে 6 আছে, তার মানে এখানে আমরা দেখব যে এন এর মান হচ্ছে 6, এন এর মান যদি 6 হয় তাহলে এল এর মান কত হবে, এল এর মান হবে 0 1 2 3 4 5, মানে 1 কম হবে। তো এখানে অনায়াসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 3 জন্য কিন্তু এফ অরবিটাল আইসা পড়তেছে, তার মানে এটা সম্ভব। এরপর যদি আমরা দেখি 5 এর জন্য কি এই 4 পর্যন্ত হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এফ অরবিটাল কিন্তু চলে আসে। এরপর যদি আমরা দেখি 4f, তো যদি এন এর মান 4 হয় তাহলে এল এর মান হবে 0 1 2 3, তো এখানেও দেখতে পাচ্ছি যে না, এখানেও এফ অরবিটাল সম্ভব। এরপর হচ্ছে 3, যখন এন এর মান 3 তখন এল এর মান কত 0 1 2, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সর্বোচ্চ হচ্ছে ডি পর্যন্ত থাকতে পারে, কিন্তু এই পি এফ অরবিটালের কিন্তু জন্য কোনো জায়গা নাই, তার মানে এটা হচ্ছে সম্ভব নয়, বাকি সবগুলাই সম্ভব। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে সম্ভব অসম্ভব সম্ভব নয় এটা বের। এরপর হচ্ছে উত্তেজিত অবস্থায় হাইড্রোজেনের n = 4 এবং l = 1 বিশিষ্ট অরবিটালটি কোনটি? তো এখানে l = 1 কখন নয়, যখন l = 1 হয় যখন p অরবিটাল থাকে, যখন p থাকে তখনই l এর মান 1 হয়, তার মানে এটার আনসার হবে p। এরপর হচ্ছে কোন ধাতুর 4f বা 5f আংশিক পূর্ণ নয়, এর জন্য আমাদের প্রথমে এর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানতে হবে। তো আমরা এখানে দেখে নিব যে প্রথমে হচ্ছে, তো এখানে কুলিয়াম হচ্ছে, মানে কুলিয়াম হচ্ছে 96, এটা হচ্ছে কপার। জিডিতে হচ্ছে গ্যাডোলিয়াম, এটা হচ্ছে জিডিতে হচ্ছে গ্যাডোলিয়াম এবং এতে হচ্ছে আমেরিকা। তো এখানে আমরা এগুলার ইলেকট্রন বিন্যাস, প্রথমে আমরা কপার ইলেকট্রন বিন্যাস, তো শর্ট করার জন্য আমরা শর্ট করে লিখে ফেলবো। প্রথম হচ্ছে আর্গন, আমরা জানি আর্গন হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, আর্গন লিখে ফেললাম। এবং আর্গন হচ্ছে 18 পরে আমরা 29 পর্যন্ত যাব, 29 পর্যন্ত যাওয়ার জন্য আমাদের আরও 11টা লাগবে, তার মানে এর ইলেকট্রন বিন্যাস হবে 3d, 4s পর্যন্ত চলে যাবে, 4s2। এখানে এর তারতম্য কেন হচ্ছে এটা আমরা সামনে দেখব, এখানে অরবিটাল প্রবেশ না, এখানে কেন 10, এখানে কেন 1। এরপর আমরা দেখব যে গ্যাডোলিয়ামের ইলেকট্রন বিন্যাস। এর জন্য আমরা প্রথমে একটা নিষ্ক্রিয় গ্যাস নিব, সেটা হচ্ছে জেননের পরে আরও 10টা ইলেকট্রন লাগবে, সেটা হচ্ছে 4f7 5d 4d1 এবং 6s2। এরপর হচ্ছে কোলিয়ামের ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে রেডন 5
F7 61 7s 2। তারপর হচ্ছে এটা, এটার জন্য হচ্ছে আবার রেনন 5F7 7s। তো এখানে যদি আমরা কোশ্চেনটা মিলাই, কোশ্চেনে কি বলছে যে 4D বা 4F আংশিক পূর্ণ নয়, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে সবগুলাই 4D 4F আছে, কিন্তু এখানে কোনো 4D 4F অরবিটালই নাই, 4s পর্যন্ত আছে। তার মানে এটা পূর্ণ নয়, তার মানে এর আনসার হবে এটা। এরপর হচ্ছে কোন অরবিটালে ঘনত্ব সর্বাধিক, সেটা হচ্ছে 1s এ ঘনত্ব সর্বাধিক। এখন কেন 1s এ ঘনত্ব সর্বাধিক? কারণ অরবিটালগুলোর মধ্যে 1s এর আকার হচ্ছে সবচেয়ে ছোট, এবং এর কারণ এর প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এর প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান হচ্ছে 1, এবং এটা হচ্ছে সবচেয়ে ছোট, এবং এটি 2টি ইলেকট্রন ধারণ করতে পারে, যার ফলে এখানে অনেক বেশি ঘনত্ব থাকে, এবং এটা কিন্তু এর থেকে তুলনামূলক বড়, এবং এটাও কিন্তু বড়। এখানে যখন ইলেকট্রন থাকে তখন এটার ঘনত্ব বেশি থাকে, কিন্তু এগুলার থেকে ঘনত্ব বেশি এটার মধ্যে থাকে। এরপর হচ্ছে একটি সেট অরবিটালের জন্য L = 2 হলে তা ডিজেনারেট নয়, 3টি ডিজেনারেট, 5টি ডিজেনারেট, নাকি 7টি ডিজেনারেট? এখন কথা হচ্ছে এই ডিজেনারেট কি? ডিজেনারেট হচ্ছে যখন একই ধরনের অরবিটাল গুলোর শক্তি একই হয়, তখন তাকে ডিজেনারেট অবস্থা বলে। ডিজেনারেট অবস্থা বলে। এখন আমরা জানি L এর মান 2 হলে সেটা ডি অরবিটালকে বোঝায়, অর্থাৎ ডি অরবিটাল আমরা জানি যে 5টি উপশক্তি, 5টি ব্যাক থাকে। একটা হচ্ছে DXY, DYZ, DZX, DX² - Y² এবং GZ², এবং এই সবগুলাতে যখন যখন একটা অরবিটাল থাকে, তখন এখানে এই সবগুলাতে সমান থাকে, শক্তি অবস্থা সমান থাকে, অর্থাৎ এই সবগুলা এখন ডিজেনারেট অবস্থায় রয়েছে। এই সবগুলাতে একটা অরবিটাল যখন থাকবে তখন সেটা ডিজেনারেট, মানে 5টি থাকবে, অথবা যখন এই সবগুলাতে দুইটা করে থাকবে তখন 10টা যখন থাকবে তখন আবার এটা হবে ডিজেনারেট, মানে সমসংখ্যক থাকবে সবগুলাতে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখানে 5 রয়েছে, তার মানে এর আনসার হবে 5। এবং এই 5টি এই সমশক্তি সম্পন্ন উপস্তর যখন এই একটার বিভিন্ন যখন এটার তারতম্য হয়ে যায়, অর্থাৎ এই দুইটা শক্তি কমে গেল অথবা এই দুইটা শক্তি বেড়ে গেল, তখন সেই অবস্থাটা হচ্ছে ডিজেনারেট অবস্থা। অর্থাৎ এখানে দুইটা করে অরবিটাল আছে, এখানে একটা করে অরবিটাল আছে, তখন সেটা হয়ে যাবে ডিজেনারেট অবস্থা।